এই খ্যাত বেদর ছেলে একটা ভেজাতে পারিস না। ঢাকা ভার্সিটি বিপি আর যুব নেতার মধ্যে অনেক ঝামেলা চলছে। ঝামেলাটা আজকের নয়, বহু আগে থেকেই চলে আসছে। ভিপি লোকেরা পুরো ভার্সিটি কন্ট্রোলে রাখে, যুব নেতা বা কম কিসের। আশেপাশে সব লোকদের এক জায়গায় করে ঝামেলা বাঁধিয়েছে একটাই নেশা, সেটা হলো ক্ষমতা দখলের প্রচেষ্টা। ক্ষমতা মানুষকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। কথায় আছে না, জোর যার মূল্য তার, কিন্তু দুনিয়াতে টাকা যার মূল্য তার। মানুষেরা টাকার পেছনেই ছোটে, কিন্তু টাকা টাকা তাহলে কারোর পেছনে ছোটে? টাকা যার পেছনেই ছোটে সেটা হলো আসল ক্ষমতাবান, আর সেই হলো রাজা। ভার্সিটির গেটের সামনে আগের রাতে দুজন ভিপির দলের লোকদের লাশ ফেলে রেখে গিয়েছে কারা? ভিপির সন্দেহ যুবনেতার লোকেরাই এটা করেছে। তাই নিয়ে ভার্সিটির সামনের রাস্তায় বিশাল ঝামেলা। সেই ঝামেলা পোহাচ্ছে সাধারণ মানুষ। পুলিশও আসছে না এখানে, কারণ যেই আসুক কেউ বাধা না দিলে তাকে মরতেই হবে। পুলিশদেরও তো প্রাণের মায়া আছে নাকি? পুলিশ আসেনি ঝামেলা থামাতে, সাধারণ কোনো লোকও এগিয়ে আসছে না। জ্যাম বেঁধে আছে, সবাই রিক্সাতে বসে আটকা পড়ছে। দূরের একটি রিক্সাতে সদ্য নতুন অ্যাডমিট নেওয়া নতুন শহরে আসা একটি ছেলে বসে বারবার রিক্সা মামার কাছে সময় জানতে চাইছে। রিক্সা মামা বিরক্ত হয়েই বলে ফেলে, হুরমিয়া জানতো অল্প ভাড়া দিয়া নাইমে হেঁটে যান। ছেলেটা ঠিক সেটাই করলো, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটা শুরু করে। বেশ কিছু সময় পর ভার্সিটির সামনে এসে পৌঁছালো, কিন্তু এখানে আরো বেশি জ্যাম, ভিড় আর ঝামেলা লেগে আছে। বিচার চাই মিছিলে চারপাশ যেন বিদঘুটে মনে হলো ছেলেটার কাছে। ছেলেটা দেখতে বেশ হাবাগোবা, মাথায় কিছুটা বড় চুল। এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয়ে কেউ হেঁটেও যাচ্ছে না, কিন্তু ছেলেটা ঠিক ভিড়ের মাঝখান থেকে হেঁটে চলে যাচ্ছে। একটা ছেলে তাকে টের পেল, চিল্লিয়ে ডাকলো, এই ব্যাগ ঝুলানো বই এদিকে আই। ছেলেটা স্থির হয়ে দাঁড়ালো, কারণ সে বুঝে ফেলেছে ওরা তাকেই রাখছে। ছেলেটা তবুও ইশারায় বোঝালো নিজেকে ডাকছে কিনা। লোকটা বলল, হ্যাঁ তোকে ডাকছি, এদিকে আই। ছেলেটার সামনে এগিয়ে আসলো। কতগুলো ছেলে হাতে পিস্তল, লোহার রড আর দামি হক স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি ডাক দিয়েছিল তিনি ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, বাবা তোমার নাম কি গো? জি ভাই, আমার নাম নিলয়। বাহ, নামটা তো মিষ্টি। তা বাবু তুমি কোথায় যাচ্ছ? জি ভার্সিটিতে। ওই জানিস না, আগে কিছু খেলা হবে না, আজকে আমাদের মিছিল চলবে। আর এখানে থেকে যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই মিছিলে থাকবে, কারা এখান থেকে যাওয়ার অনুমতি নেই। যে যাবে থেকে গুলি করে মারবো, বুঝেছিস? যা পিছনে যে দাঁড়া। কিন্তু আমার মোটা গোছের জাহিদ নামের একটি ছেলে নিলয়ের গালে কষে একটা চর বসিয়ে দিল। বাকি ছেলেগুলো সবাই হো হো করে হাসতে থাকে। নিলয়ের গালে আরো একটি চর দিতেই যাবে নাহিদ, তার আগেই সোহাগ নামে নেতা টাইপ একটা ছেলে বলল, আহা জাহিদ, এখন কোনো মারামারি নয়। রিফাত ভাইয়ের অনুমতি ছাড়া কেউ লাশ ফেলবে না, এখন বাদ দে। ওই চান্দু যা, লোকগুলোর মধ্যে যে দাঁড়া। সোহাগের কথা শুনে নিলয় ভিড়ের মধ্যে এসে দাঁড়ালো। না চাইতেও সবাই রিফাত ভাই নামে জয় মিছিল করছে। চিৎকার করে সবাই রিফাত ভাই করছে। মিছিল শুরু হবে ঠিক এমন সময় কে যেন গাড়ি নিয়ে আসতো। মাস্তান ছেলেগুলো সেদিকে ব্যস্ত হয়ে পড়ে, আর নিলয় ঠিক এটাই সুযোগে সেখান থেকে বেশ জোরে হেঁটে, বলা যায় দৌড়ে ভার্সিটিতে এসে পৌঁছায়। কোনো দিক না তাকিয়ে ও ভয়ে এক প্রকার দৌড়াতে থাকে। কোনো একটা ছেলেকে দাঁড় করিয়ে জানতে চাইলেও ওর ক্লাসরুমের নাম্বারটা কততম ফ্লোরে, কিন্তু ছেলেটা বলার আগেই নিলয়ের থেকেই চলে যায়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে। অনার্সের থার্ড ইয়ারে ক্লাস করবে বলে রুম খুঁজছে সে, কিন্তু নিলয়কে কেউই হেল্প করছে না, কারণ সবাই নিলয়ের ঢিলে ঢালা পোশাকের দিকে তাকিয়ে কোনো কথাই বলছে না। কেমন যেন সবাই নাক ছিটকাচ্ছে। এমনিতেই বাইরে ঝামেলা, তার উপর এমন উদ্ভট দেখতে ছেলেটাকে দেখে সবাই মজা নিচ্ছে, কারণ সবার কাছে নিলয় একজন খ্যাত ছেলে হয়ে গেছে। নিলয় এগিয়ে যায়, কেউ ওর সাথে ঠিক মতো কথা বলছে না। শেষে বিরক্ত হাঁপিয়ে যেয়ে একটি বেঞ্চে বসলো। বসার পরেই শুনতে পেল, ও ভাই, ফুল নিবেন নাকি? নিলয় তাকিয়ে দেখে একটা পিচ্ছি মেয়ে ফুল নিয়ে এসেছে। এমনিতেই নিলয় রুম খুঁজে পাচ্ছে না, তার উপর এই ফুলওয়ারি। ঝাড়ি দিতেই যাবে তার আগে মেয়েটি বলল, কি নতুন নাকি? ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, কোন তো দিহি। কোন টিপ টিপ টিপ? ডিপার্টমেন্ট।
হ্যাঁ, কোথায় যাবেন? সাইকোলজি ডিপার্টমেন্ট। তা তুই শুনে কি করবি? আমি ফুল তো সব ক্লাসে যেও বাইসে আসি, সবাই আমারই চয়েস করে, তাই আমার কোনো বাধা নেই। হ্যারিডোম তো 4 তলাতে ডান দিকে, দেখুন পাইবেন। ফুলওয়ারির কথা শুনে নিলয় তাড়াতাড়ি সেই দিকে যেতে থাকে। 4 তলায় উঠে ডান পাশের দিকে যেতেই দেখে 28 নম্বর রুম। নিলয় বেশ তাড়াতাড়ি ওর রুমের দিকে এগিয়ে যেতে থাকে, যেন কোনো দিকে ওর নজর নেই। খুব কষ্টে যখন নিজের ক্লাসরুম খুঁজে পেয়েছে, তাই তাড়াতাড়ি রুমে ঢুকতে যাবে, এমন সময় একটা মেয়ের পায়ে সামান্য পাড়া দিয়ে ফেললো। নিলয় কিছু বুঝা ওঠার আগেই শুনতে পেল। এই বেয়াদব খ্যাত একটা ছেলে, চোখে দেখিস না? নিলয় একটু ঘুরে তাকায়। একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো অবায়িক সুন্দর, গলার ভয়েসটাও যেন বেশ মুগ্ধকর। নিলয় একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতেই যাবে, তার আগে এই মেয়েটা চিৎকার করে বলল, ছাগলের মতো চেয়েছিস কেন? কখনো কি মেয়ের দিকে তাকাসনি নাকি? তাকাবি কি করে? পোশাক থেকে বোঝা যাচ্ছে মেয়ে, কেন ছেলের দিকেও তোর তাকানোর ক্ষমতা নেই। কোথা থেকে যে আসি এসব, যত সব সকাল সকাল এসব খ্যাতমার্কা ছেলেদের দেখে গাটা জ্বলে গেল। নিলয় কিছুই বলল না। মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে মুচকি এসে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসে। নিলয় বুঝে গিয়েছে এখানে কথা না বলাটাই শ্রেয়। কথা বললে না জানি আবার কি না কি শুনতে হবে তার। এমনিতেই নিলয় শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। ক্লাসে এসে দাঁড়াতেই সবাই নিলয়ের দিকে হা হা দৃষ্টিতে চেয়ে রইল। নিলয় চুপচাপ মাথা নিচু করে ক্লাসের একদম শেষের 2টা বেঞ্চের আগেরটাতে বসলো। নিলয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটা ঝামেলা থেকে সে কোনো রকমে পালিয়ে এসেছে, সোহাগদের কথা ভাবছে। কিছু সময় পর নিলয় দেখলো সেই মেয়েটা, মানে যে কিছুক্ষণ আগে অপমান করলো, তিনি নিলয়ের 2 বেঞ্চ আগে এসে বসেছে। নিলয় মনে মনে বলল, তার মানে আমরা সেম ক্লাসে? প্রতিদিন কি অপমানিত হতে হবে আমার? যথারীতি ঠিক সময়ে ক্লাস শুরু হলো। নিলয় ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করছে। কয়েক মিনিট পর নিলয় দেখলো ওর সামনের বেঞ্চের একটা ছেলে ওই অপমানিত করা মেয়েটার গায়ে কাগজ ছুঁড়ে মারছে। মেয়েটার সাথে সাথে ঘুরে তাকালো। নিলয় এমন কাণ্ড দেখে মুচকি হাসতে মেয়েটা নিলয়কে অবাক করে দিয়ে উঠে দাঁড়ালো। জোরে জোরে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই ছেলেটা আমার গায়ে কাগজ ছুঁড়ে মেরেছে। কোন ছেলে? ওই যে ওই ছেলেটা, চোখে গোল চশমা পরা, চুলে তেল দাও, দেখতে পুরাই খ্যাত। নিলয় কিছু বোঝার আগেই স্যার এসে দাঁড়ালো ওদের পাশে। পিছনে থাকা ওই ছেলেগুলো বলা শুরু করে। স্যার, আমরা দেখেছি ওই ছেলেটা এমন করেছে। স্যার নিলয়কে দাঁড় করিয়ে অনেক অপমানজনক কথা শুনিয়ে গেল। নিলয়কে কিছু বলার সুযোগ দিল না, সে ধপ করে বেঞ্চে বসে পড়ল। একটা ছেলে নিলয়ের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, কি মামা, কেমন দিলাম? নিলয় ক্লাস না করেই বের হয়ে চলে আসে। বাইরে এসেও শহীদ মিনারের উপর বসলো। অনেক মন খারাপ নিলয়ের। কত কষ্ট করে ভার্সিটিতে এসেছে, একটা মেয়ে কতগুলো কথা শোনালো। স্যারও অনেক বকেছে তাকে, আর বেয়াদব ছেলেগুলো টিটকারি মেরেছে। নিলয় মন খারাপ করে সিঁড়ির ওপর এসে বসেছে। তখনই অনুভব করলো পাশে কে যেন এসে বসলো। নিলয় ঘুরে তাকায়, দেখে সেই ফুলওয়ালি বসেছে। নিলয় বলল, কি ব্যাপার ফুল আলী, এই 2টো ফুল এখনো বিক্রি হয়নি? আমার নাম ফুলওয়ালি না, আমার নাম মাহি। ও, বাইরে মারামারি হইতাছে, এমন অবস্থায় বের হইলে কুত্তাগুলো গুলি কইরা মারবো। ওদের মনে দয়া মাইয়া নাই, যারে সামনে পাই তারে মাইরা ফালাই। তুই এত কিছু জানিস কি করে? এতদিন তো এগুলাই দেখি। নিলয় আর মাহি গল্প করছে। হঠাৎ কতগুলো বাইক ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। ওই ছেলেগুলোর মধ্যে 2জন ছেলে 2টো বাইকে করে আসলো। মাহি বলল, জলদি লুকাই পড়েন, ওরা ভিপি লোক, ওদের কথা না শুনলে মারবে খুব। কেন, ওদেরকে কি সবাই ভয় পায়? হ্যাঁ, অনেক। আমি ভয় পাবো না। চুপ করেন, আহেন আমার লগে। মাহি নিলয়ের হাত ধরে মিনারের পিছনে নিয়ে চলে যায়। গাড়িগুলো মাঠের মধ্যে এসে থামলো। বাইকের উপর দাঁড়িয়ে নোমান নামের একটি ছেলে হ্যান্ড মাইক দিয়ে বলল, ভার্সিটির সব ছাত্র ও ছাত্রীরা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের 2জন লোকেদের মেরে ফেলা হয়েছে। আমাদের ভিপি একটা মিটিং আয়োজন করেছে। আপনাদের সবাইকে যেতে হবে, কারণ ভার্সিটি আমাদের, আর এখানে সব কিছুই চলবে আমাদের কথা মতো। নোমান কথাগুলো বলে
সেখান থেকে চলে যায়। মাহি নিলয়কে সামনে নিয়ে আসতো। মাহি বলল, যাক, বাইসা গেছি। ওরা আজকে কাউরে কিছু বলে নাই। যাই হোক, এবার আমার বাড়িতে যাউন লাগবো। কষ্ট হইছে দেখছি, কষ্ট হয়েছিল দেখা। এখানে রোজ আয়সা বসি, আপনি আমার জায়গাতে এসে বসেছিলেন, এখন বাই। মাহি কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিলয় আর দাঁড়ায় না, ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে। পরের দিন নিলয় ভার্সিটিতে আসতো। ভিপির লোকেরা ভার্সিটি গেটের সামনে দাঁড়ানো, যে ঢুকছে তার হাত চেক করে তারপর ভিতরে যেতে দিচ্ছে। নিলয় তার মতো করে হেঁটে ভার্সিটির দরজা ক্রস করবে, তার আগে সোহা ডাকলো নিলয়কে। নিলয় তাড়াতাড়ি সেদিকে তাকালো। এই চান্দু, এদিকে আয়। নিলয় সেখানে যেয়ে দাঁড়ায়। জাহিদ এসে নিলয়ের হাত চেক করতেই বলল, ভাই ও কাল দুপুরে মিটিং এ ছিল না, আমরা যে হাতে দিয়েছিলাম সেটা নেই। নোমান এগিয়ে আসে, নিলয়ের শার্টের কলার টেনে ধরে বলে, তুই না ইউনিভার্সিটিতে পড়িস? জি ভাই। আমাদের ভিপিকে চিনিস? না ভাই, আমি তো নতুন। চুপ শালা ভাই, তোকে এখানে ছেলে বুট জুতা দিয়ে চটকানি দেবো। তুই কেন মিটিংয়ে যাস নাই? বাবা বলেছিল ঠিকমতো পড়াশোনা করতে, তাই এসব এত ভালো লাগে না। শালার বেটা, তোরে এখানে কাপড় খুলে বসিয়ে রাখবো। কি হয়েছে, চিৎকার করছিস কেন? ভাই ও কাল মিটিং এ ছিল না। সোহাগ এসে নিলয়ের চোখ থেকে চশমা খুলে নিল। সোহাগের চোখে নীল রঙের চশমা। নিলয়ের চশমা খুলে নিজের শার্টের হাতা দিয়ে মুছে নিল, তারপর আবার নিলয়ের চোখে পরিয়ে দিয়ে বলল, কালকে মিটিং ছিল, তোদের সবাইকে বলা হয়েছিল, যারা গিয়েছিলি তাদেরকে মার্ক করে রাখা ছিল। ওদিকে তাকা, তুই ভার্সিটিতে নতুন, বিপি কেউ চিনিস না, যা আজকে ছেড়ে দিলাম, পড়াশোনা কর, তারপর বাইয়েদের ডাকে আসিস। নিলয় সোহাগের কথা শুনে দূরে তাকালো। কয়েকজনকে খালি গায়ে মাঠের মধ্যে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। নিলয় কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে আসলো নিজের ক্লাসে। ক্লাসে বসে আছে সেই বেঞ্চটাতেও। স্যারের লেকচার খুব মনোযোগ দিয়ে শুনছে। আর সেই গতকালকে মেয়েটি বসেছে আজ ফার্স্ট বেঞ্চে। স্যার বলল, আচ্ছা বলো তো, তোমরা যারা শিক্ষিত তারা বেশি মূর্খ, কথাটি কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণটা কি? হঠাৎ করে স্যারের মাইন্ড প্রসেসের প্রশ্ন শুনে নিলয় সহ সবাই চুপ হয়ে গেল। নিলয় উত্তর শোনার অপেক্ষা করছে। স্যার সবার দিকে একবার তাকালো, আর নিলয় সবার দিকে তাকাচ্ছে। তখনই স্যার সেই মেয়েটিকে বলল, আচ্ছা নেহা, তুমি তো ফার্স্ট গার্ল, তো এই কথাটার লজিক কি বলো? নিলয় মনে মনে বলল। তাহলে মেয়েটির নাম নেহা? নিলয় উৎসুক দৃষ্টিতে চাইল। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়, স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করা শুরু করলো। তবে স্যার অনেকেরই কাছে কথাটির ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু সবাই কেমন যেন চুপ হয়ে যায়। সবার উপর স্যার বিরক্ত হয়ে যায়। সাধারণ একটা প্রশ্ন কেউ লজিক দিয়ে বোঝাতেই পারছে না। নীলও ঠিক এটা ভেবে মুচকি হাসতো, তবে এটা স্যারের চোখ এড়ালো না। তাই স্যার সবাইকে চুপ থাকতে বলে নীলয়ের দিকে জোরে বলল, এই ছেলে, নাম কি তোমার? হ্যাঁ, চোখে চশমা, উঠে দাঁড়াও। নিলয়। হাসলে কেন? বেয়াদব ছেলে, পড়াশোনা তো করবেই না, ক্লাস বেয়াদবি করবে। বলো তো, আমি মনে করি শিক্ষিত মানুষই মূর্খ হয় বেশি। কথাটি কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণ কি? স্যারের প্রশ্ন শুনে মাথাটা নিচু করলো নিলয়। ব্যাগের দিকে তাকিয়ে থাকে। স্যার আরো রেগে গিয়ে ঝাড়ি দিয়ে আবার বললেন, জানি তো পারবে না, কেন আসো সব ক্লাসে, যত সব বেয়াদব ছেলে। জি স্যার, আমিও আপনার মতো মনে করি। ব্যক্তিরাই সবচাইতে বেশি মূর্খ, কারণ শিক্ষিত ব্যক্তিরা সাধারণ থাকতে চায় না, তাই চাই অসাধারণ হতে। সবার সামনে নিজেকে একটু বেশি অসাধারণ করতে চায় তারা, আর এই অসাধারণের রাস্তায় বিড়িতভাবে দৌড়াতে দৌড়াতে একসময় তারা তাদের অবস্থান, তাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তখন তারা শুধু তাদের অর্থটাকে প্রাধান্য দেয়, আর সেই ক্ষেত্রে সে কম জানে বা জানেই না, সে জ্ঞানী হয়ে থাকে। প্রত্যেকটা মানুষই জ্ঞানী। যারা কম জানে তারা হলো সাধারণ, আর যারা সাধারণ আর সাধারণ সবাই হতে পারে না। এটা একটা আর্ট। তাই তারা তাদের ধর্মীয় আচার বিধি মেনে চলে, সৃষ্টিকর্তার ভয়ের কাজ করে। অপরদিকে যারা বেশি জ্ঞানী তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে,
ফলে তাদের ধর্মকে ভুলে যেতে বসে। এর কারণে তারা অবশ্যই মূর্খ। নিলয় কথাগুলো তাড়াতাড়ি বলে শেষ করলো। কথাগুলো বলার পর সবার দিকে তাকায়ও, দেখে সবাই নিলয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, তুমি তো বেশ সুন্দর করে কথা বললে, যাক ভালো লাগলো। নিলয় কিছু বলল না। এভাবে ক্লাস শেষ হয়। কয়েকটা ক্লাস করে নিলয় বাইরে বের হয়। মাহিকে এক জায়গায় বসে খাবার খেতে দেখল। এখনো আসার পর নিলয়ের সাথে কেবলমাত্র মাহি নামের ফুলওয়ালি মেয়েটা কথা বলেছে। মাহিকে ওর বেশ পছন্দ হয়েছে। নিলয় তাই সেদিকেই যাচ্ছে। মাহির পাশে এসে দাঁড়ালো ও। একটা রুটি আর একটু আলু ভাজি দিয়ে খাবার খাচ্ছে। নিলয় মাহিকে বলল, কিরে, তুই এই সময় এখানে বসে খাচ্ছিস? কি করব, একটু কাজ আসিল। আপনি খাইছেন নাকি? আমার কথা ছাড়, তোর বাড়িতে কে কে থাকে? আমার কেউ থাকে না, এক খালার লগে থাকি। হ্যাঁ, আমার ফুল বিক্রি করতে পাঠায়। কেন? তোর মা বাবা কোথায়? কি জানি, মইরা গেছে হয়তো, জানি না। খালা কয় আমারে নাকি রাস্তার পাশে আমার মা ফেইলা গেছিল। আমার বাবাকে কেউ জানে না। বস্তির লোকের আমারে জারজ মাইয়া বইলাও ডাকে। নিলয় কিছু বলল না। মাহি সেখান থেকে উঠে চলে গেল। মাহির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে নিলয়। বসা থেকে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে আসতেই সে দেখলো একটা ছেলে ওর দিকে বেশ জোরে দৌড়ে আসছে। ছেলেটার কাঁধে ব্যাগ। নিলয়ের সামনে এসে ছেলেটা বলল, হ্যালো, আমি রকি। তোমার নাম কি? নিলয় কিছু বলল না। রকির দিকে একবার তাকালো। বেশ স্টাইলিশ একটা ছেলে রকি। নিলয়ের সাথে এসে এভাবে কথা বলবে ভাবা যায় না, কারণ নিলয় খ্যাত দেখতে। নিলয় কিছু বলার আগেই রকি বলল, আমি জানি তোমার নাম নিলয়। তুমি তো কোনো দিকে তাকাও না। আমিও তোমার ক্লাসেই পড়ি। বন্ধু হবে? না। না কেন? বন্ধু এত সহজে হওয়া যায় না। চেষ্টা তো করতে পারি। বন্ধুত্ব আর ভালোবাসা দুটোই শুরুর আগে জেনে বুঝে যদি ভালো মনে হয় তখনই করতে হয়। জানি। আর এটাও জানি তোমার ব্যক্তিত্ব বোধ অনেক বেশি। স্যারের কাছে কথা বলার ধরন দেখলেই তা বোঝা যায়। এই জন্যই বন্ধুত্ব করতে এসেছে। আচ্ছা। নিলয় কিছু বলল না। সে হনহন করে হেঁটে চলে যায়। রকি কেবল নিলয়ের চলে যাওয়াটা দেখছে। তারপর পরের দিন নিলয় ভার্সিটি বসে আছে। বিপির ছেলেরা আসলো ভার্সিটিতে। সব ছেলে মেয়েকে মাঠের মধ্যে ডাকলো। নিলয় সেদিকে খেয়াল করেনি। ও ব্যাগ থেকে সাইকোলজির বই বের করে পড়ার চেষ্টা করছে। সোহাগ একটি মাইক নিয়ে বলল, সামনে আমাদের ডাকসু নির্বাচন, সেখানে আমাদের জেতা চাই। আমাদের দলের সাথে সবাইকে যেন উপস্থিত দেখি। সবার উপর আমাদের লোকেরা নজর রাখবে। সবাই সোহাগের বক্তব্য শুনতে থাকে। হঠাৎ নোমান দেখে নিলয় ছাড়া সব ছেলে মেয়ে তাদের কথা শুনছে ভিড় জমিয়ে। কিন্তু নিলয় চুপচাপ মাঠের একদিকে বসে বই নিয়ে পড়ছে। নোমান, জাহিদ আর ফারাদ আসলো নিলয়ের সামনে। নিলয়ের হাত থেকে বই নিয়ে গম্ভীর হয়ে তাকালো। নিলয় বলল, কি ব্যাপার ভাই, আপনারা আমার বই নিচ্ছেন কেন? তোর নাম না নিলয়? জি, কিন্তু কেন? তুই আমাদের বক্তৃতা শুনেছিস কেন? দেখুন ভাই, আমার এসব রাজনীতি ভালো লাগে না। আমার একা থাকতে পড়তে ভালো লাগে। আমার বই দিন। ওঠ, উঠে দাঁড়া বলছি। চল আমাদের সাথে। আমাদের দলের হয়ে তুই সভা করবি, আয়। না ভাই, আমার বাবা বারণ করছে কখনো এসবে না জড়াতে। আর আপনারা কেন জোর করতেছেন? আপনাদের জোর করার তো কোনো অধিকার নেই। নির্বাচন করবেন ভালো কথা, কিন্তু যার যার স্বাধীনতা রেখে করবেন। নোমান নিলয়ের মুখে কথাগুলো শুনেই একটা চর বসিয়ে দিল গালে। নিলয় মাথা নিচু করে ডান হাত মুষ্টিবদ্ধ করে নিল। বাম হাতটি ব্যাগের উপর রেখে বারবার নাড়তে থাকে। নোমান নিলয়ের শার্টের কলা টেনে ধরে বলল, কুত্তার বাচ্চা, বেশি জ্ঞান দেওয়া শিখে গেছিস। তুই জানিস না কার লোক আমরা। ভিপি যদি একবার আসে ভার্সিটিতে, পুরো ভার্সিটি থমকে যাবে, বুঝেছিস? ভাই এত কথা বলার কি দরকার? স্যালারি সবার সামনে নিয়ে র্যাক দিই। এইটা ঠিক বলেছেন ভাই, চলেন হারামিটাকে একটু র্যাগের মজা দেখায়। ফারাদ আর জাহিদ সেখান থেকে চলে গেল। নিলয় ডান হাত দিয়ে নোমানের হাত ধরে কলার থেকে হাত সরাতে সরাতে বলে, আমার জামার কলার আর আমার বাবাকে নিয়ে গালি দেওয়া দুটোই ধ্বংস বয়ে আনে। মানে? না, কিছু না। শালা ভিলেনগিরি দেখাও।
তোমার সবকিছু পেছন দিয়ে ভরে দেব। নোমান কথাটা বলেই সেখান থেকে নিলয়কে টানতে টানতে নিয়ে যায়। সব স্টুডেন্টস নিলয়দের দিকেই তাকিয়ে আছে। মাঠের প্রায় মাঝখানে নিয়ে আসলো নিলয়কে। নিলয়কে দেখে সবাই ভাবছে ছেলেটাকে ওরা ধরে কেন আনলো?